বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারি চাকুরিদের সম্পদের হিসেব দেওয়ার প্রক্রিয়া 7 দিনের মধ্যে ঠিক করবে কমিটি, না দিলে ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে ফিরিয়ে আনবে বিএনপি, খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের তারেক রহমান। বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষত, তছনছ সংযোগ ব্যবস্থা, পুনর্বাসনে সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, একজন নাগরিক হিসেবে এই হত্যার সুষ্ঠু বিচার চান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা সদস্য সহ মারা যান 74 জন মানুষ। নারকীয় ওই ঘটনা শুধু বিডিআরের অভ্যন্তরীণ ছিল না, বাইরের ইন্ধনে হয়েছে তা নিয়ে হতাহতদের পরিবারের প্রশ্ন রয়েই গেছে। বিদ্রোহের ওই ঘটনায় 9019 জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও চাকুরিচ্যুত করা হয়, আর হত্যা মামলায় 152 জনের মৃত্যুদণ্ড ও 161 জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ 262 জনের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশেষ জজ আদালত। রোমহর্ষক এই ঘটনার বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পূর্ণাঙ্গ রায়ও হয়েছে। তবে এই হত্যা মামলার তদন্ত নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকে বিডিআর বিদ্রোহকে বিডিআর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। তাদের দাবি, ওই হত্যাকাণ্ড হয়েছে সরাসরি শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ মদতে। এ কারণে শেখ হাসিনাকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করেন তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। এমন প্রেক্ষাপটে ঘটনার 15 বছর পর নতুনভাবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে 5 সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর পরবর্তী 7 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়। কতদিনের মধ্যে ও কিভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 7 দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী 7 দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে, নট মোর দ্যান 7 days যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে। আমাদের এই মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে, আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে।
এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা। ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না। যারাই পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবরটা কি, খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অভিযুক্তদের গ্রেফতার এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আগামীকাল থেকে বহির্বিভাগ সেবা সহ সব ধরনের সেবা কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্তে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। এর জের ধরে প্রথমে কমপ্লিট শাটডাউন, পরে সেটি প্রত্যাহার করে জরুরি বিভাগ চালুর ঘোষণা দিয়ে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো অবহেলার প্রমাণ পায়নি তদন্ত দল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। এদিকে চিকিৎসকদের দাবি অনুযায়ী জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বহির্বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রোগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার, আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। চিকিৎসকদের দাবি পূরণে সরকার সচেষ্ট থাকায় মঙ্গলবার থেকে বহির্বিভাগের সেবা কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করা জনগণের ন্যায্য গণতান্ত্রিক অধিকার। 1996 সালে বিএনপি দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করে, কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার জন্য স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দেয়। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনীতি করে। আগামীর বাংলাদেশ করতে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচির বার্তা দেশের প্রান্তিক সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। যুক্তরাষ্ট্র স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান মার্কিন কূটনীতিক। সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে বলে জানান
হেলেন। শায়েস্তা আফরোজ বলেন, মার্কিন সরকার প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। হেলেন লাফিফ বলেন, ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাস এই সপ্তাহে তাদের কনসুলার পরিষেবা পুনরায় চালু করবে। তিনি বলেন, হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। এস আলম কোম্পানির গাড়িতে চড়াকে অসাবধানতা এবং অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরে তিনি বলেন, 28 অগস্ট নিজ নির্বাচনী এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যেতে যে গাড়ি ব্যবহার করেছেন সেটা কার তা তিনি জানতেন না। এস আলমের গাড়ির ঘটনায় কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা অগ্রাধিকার পাওয়া উচিত। গুম খুনের হোতাদের মুখোশ যাতে উন্মোচিত হয়, গণমাধ্যমকে এই বিষয়ে খবর পরিবেশনের আহ্বানও জানান তিনি। সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন রাষ্ট্রদূত। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান জামায়াতের আমির। একই সাথে এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দুদেশের জনগণের সম্পর্ক দিয়ে পরিমাপ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ভারতের সাথে গত 15 বছরে বাংলাদেশের সোনালী অধ্যায় ছিল এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করে তৌহিদ হোসেন বলেন, সেই সম্পর্ক ছিল দুটি দল বা দুটি সরকারের মাঝে। উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী সরকারের সময় পশ্চিমা দেশগুলোর সাথে যে বিষয়গুলো নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল, বর্তমান সরকারের মূল কাজগুলোই হলো সেই বিষয়গুলোতে গুরুত্ব দেয়া। তাই তাদের সাথে সুসম্পর্ক নিয়ে কোনো রকম ঝুঁকি দেখছেন না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সোনালী অধ্যায়টা একেবারে সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। আমরা চাই যে মানুষ সেটাতে ইনভলভ, মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক, এবং সেটা যে ছিল না এটা কিন্তু স্বীকার করা ভালো। মানুষের মাঝে ক্ষোভ ছিল, সেগুলি প্রশমন করা সম্ভব দ্বিপাক্ষিক খুব কারেক্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। বন্যার পানি সরে গেছে, রেখে গেছে ক্ষত। বাড়িঘর, দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে নানা পণ্য। ফেনী, কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি, বসতবাড়ি আর ঘের পুনর্বাসনে দরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এছাড়া পানিবাহিত নানা রোগ প্রতিরোধে মেডিকেল টিমগুলোর আরও সক্রিয় ভূমিকা চান এলাকাবাসী।
কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 4 দশকের ইতিহাসে আকস্মিক এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তগুলোর মধ্যে অন্যতম ফেনীর ফুলগাজী। কোনো পূর্বাভাস ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে হতচকিত হয়ে পড়েন হাজারো মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন অনেকে। তারা ঘরে ফিরেছেন শূন্য হাতে। দোকানগুলোতে থাকা চাল ডাল খাবার অথবা পেঁয়াজ আলু সব পচে গেছে। কাঁচা ঘর ধ্বংস হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছেন। নান্নাবাজারের দোকান ছিল, মুদি দোকান। দোকানের ভিতরে আমার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকার চাউল পাত যত কিছু আছে সবকিছু সব ক্ষতির সাথে চলে গেছে। ঘরবাড়ি মূল্যবান সব সম্পদ হারানো মানুষের কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে, পুকুর ও ঘেরের মাছও ভেসে গেছে। দরজা জানালা খোলা, এটি সব ভাইয়া সুতলে ভাইয়েছি, সব অবস্থা খারাপ হয়েছে। ঘর দুয়ারের পরিবেশ নাই, ঢুকার মতো পরিবেশ নেই। আমরা বর্তমানে 1 মাস পরে বা 2 মাস পরে অবস্থান করা ওই পরিবেশ বর্তমানে আমাদের ফ্যামিলির নাই। ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিলেন মানুষ। এখনও পানির নিচে অনেক এলাকা। আমাদের গ্রামে প্রায় 3000 লোক আছে। 3000 লোক একবারে অচল, একেবারে অচল। কুমিল্লার গোমতীর তীর এখনও সংকটাপন্ন বানের তোড়ে। ভারতের সঙ্গে অভিন্ন নদী ও বাঁধের বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার আহ্বান স্থানীয়দের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী। বানের পানি না জানি আর কত কি কেড়ে নেবে। বুক থেকে এমন শঙ্কার পাথর নামছে না লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর আর রামগঞ্জের বন্যা কবলিত মানুষের মন থেকে। ভেঙে গেছে লক্ষ্মীপুরের সংযোগ সড়কও। রনি রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়ার ঢল অসহায় আফিয়ার কেড়েছে সম্বল। স্বামীহারা এই নারীর ভিটে মাটি নেই, নিজের ঘর নেই, ভাই বোন পরিজন কেউই নেই, যেন শূন্য দুনিয়া। অসহায়ের সব সংজ্ঞা তাই থমকে যায় আফিয়ার চোখ ভরা হতাশায়। মায়ের জায়গা থাকি, এখন বাড়ি বাড়ি পানি উঠে গেছে ঘরে দুয়ারে, এখন থাকানোর জায়গা নাই। এখন স্কুল ঘরও গেছি, পানি হিঙানো কিছু দেয় না। মানুষের কাজ করে দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে থাকা আফিয়ার ভাগ্যে বানের পানি ডেকে এনেছে নিদারুণ কষ্ট আর কষ্ট। প্রতিবন্ধী একমাত্র মেয়েটার জন্যই আফিয়ার সব চিন্তা তুলে রাখা। আমার একটা মাইয়ে আছে প্রতিবন্ধী, আমার ঘর বাড়িও নাই। আমি থাকি পারে পারে, এখন পানি আর জায়গা থাকি স্কুল ঘর, সাপি নাই, কত বছর চলে গেছে। আফিয়ার দিকে তাকাবার সময় কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিলের সব বাড়িতেই তো বানের পানি। তলিয়ে গেছে কবরস্থান, মাছের ঘের। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবার প্রধান সড়কও তো গেছে ভেঙে। 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গেলে আপনি দেখবেন যে 7 থেকে 8টা গাড়ি ওখানে উল্টে রয়েছে। এক টাকা দামের মাজা পরিমাণ। পানির জন্য রাস্তায় কি খাদ আছে না কি আছে কেউ দেখেন নাই। গাছপালা যা কিছু আছে সবকিছু ভেঙে একদম এদিকে পানিতে নিয়ে গেছে। এখন যে আমাদের দুর্ভোগ, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা ওরা যেতে পারতেছে না। মানুষের পায়ে হাঁটার সড়ক এখন পানির নিচে, তাই রাস্তার উপর দিয়েই চলছে নৌকা। এমন অবস্থা রামগঞ্জ, রামগতি কিংবা কমলনগরের পুরো এলাকা জুড়েই। এখানকার মানুষ চায় বানবাসীদের সাহায্যার্থে অন্যরা এগিয়ে আসুক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বন্যা দুর্গত 9 জেলায় বানভাসীদের সহযোগিতায় এগিয়ে এসেছে এনটিভি। এবার ত্রাণ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে। দুর্যোগের এ সময় ত্রাণ পেয়ে খুশি বন্যা দুর্গতরা। লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সাথে বিধ্বস্ত হয়েছে লক্ষ্মীপুর জেলা। গ্রামীণ জনপদের পাশাপাশি ধান, রবিশস্য, মাছের ঘের নষ্ট হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে এনটিভি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের চরবসু এলাকায় বন্যা কবলিত 170 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে এনটিভি। ভয়াবহ দুর্যোগের এই সময় এনটিভি ত্রাণ পেয়ে খুশি দুর্গত এলাকার মানুষ। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, ঠিক সে সময় আমাদের মাঝে এনটিভির পরিবারের পক্ষ থেকে আজকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। ডাল, চাল, আলু, তেল, অলিভ এগুলো খাইছি।
এনটিভি আল্লাহ করে ধন্যবাদ। এনটিভির পক্ষ থেকে আজকে মানুষের জন্য খাবার নিয়ে আসছে এনটিভিকে ধন্যবাদ। শুধু সংবাদ আর বিনোদন নয়, দেশের প্রতিটি দুর্যোগে পাশে ছিল এনটিভি। তাই এনটিভির মতো অন্য প্রতিষ্ঠান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালে এ ক্ষত হয়তো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এনটিভি নিউজ ডেস্ক। ফের দাম বাড়ল বোতলজাত এলপিজির। 12 কেজির বোতলজাত এলপিজির দাম 44 টাকা বেড়ে খুচরা পর্যায়ে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়। দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন। তিনি জানান, এখন থেকে বিইআরসি নির্ধারিত দামে ক্রেতারা যাতে খুচরা বাজারে এলপিজি কিনতে পারে তা তদারকি করবে কমিশন। বিইআরসির কাছে আবারও গ্যাস, বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ায় সন্তোষ জানায় কমিশন। এখন থেকে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের বদলে গণশুনানির মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে কমিশন। আগামী মাসে বিইআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠিত হবে। এরপরই সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি। 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল 1377 টাকা, সেটি সেপ্টেম্বর 2024 মাসে এসে একটু বেড়েছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর 2024 মাসে হবে 1421 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 44 টাকা। সরকারের যে কাজের যে ধারা, এতে আমরা বুঝতে পারছি যে এটা বিইআরসি করবে এখন থেকে। আমরা প্রত্যাশা করতেছি যে সামনে আমরা যে যেটা সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এই ক্ষমতাটা প্রয়োগ শুরু করব বলে বিশ্বাস করি। আলোচিত মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীরকে অব্যাহতি দিয়ে পিবিআইয়ের প্রতিবেদন পুনঃতদন্তের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ শহীদুল করিম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এর আগে 2021 সালের 26শে এপ্রিল গুলশানে ইব্রাহিম রিপনের বাড়ি থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহানের সংশ্লিষ্টতা বিষয়ে অভিযোগ করে তার বোন। গুলশান থানা পুলিশ আনভীরকে বাদ দিয়ে প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে না রাজির আবেদন দিয়েছিল তার পরিবার। এর অর্থ হলো তাকে দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির পুনরায় আবেদনের প্রেক্ষিতে সোমবার এই সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় দলের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, পতিত স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবেই নিবন্ধন পায়নি গণ অধিকার পরিষদ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিও করেন নূর। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন চেয়ে আবেদন করলে গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সহ 18 জন মন্ত্রী এবং 8 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ 18 জন মন্ত্রী এবং 8 জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নারী কর্মীদের বিরুদ্ধে 2টি বেসরকারি চ্যানেলে প্রচারিত সংবাদ এবং ওই সংবাদে তাদের নিয়ে 2 জন কর্মকর্তার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটিতে কর্মরত নারী শিল্পী এবং কর্মকর্তারা। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই প্রতিবাদ জানান। সেখানে তারা দাবি করেন প্রতিষ্ঠানটির 2-3 জন কর্মকর্তা
প্রতিহিংসা পরায়ণ হয়ে নারী কর্মকর্তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। এতে নারী কর্মকর্তাদের হেয় এবং মানহানি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জসিমউদ্দিন এবং শেখ এহসানুর রহমানের বিচার দাবি করে তাদের শিল্পকলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মানববন্ধনে তারা দাবি করেন, কিছু কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারিকে ধামাচাপা দিতে দুর্নীতিবাজ সহকর্মীরা এমন কাজ করেছে। নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোভানার 38তম আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ভার্জিনিয়ার ম্যারিয়েট ক্রিস্টাল গেটওয়ে হোটেলে উইকেন্ডে 3 দিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। ফোভানার মিডিয়া পার্টনার এনটিভি ইউএসএ। ওয়াশিংটন থেকে রিপোর্ট করছেন এনটিভি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পুলক মাহমুদ। নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফোবানা সম্মেলনকে ঘিরে শুক্রবার ভার্জিনিয়ার ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলে ছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। ফোবানার এবারের সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি। যুক্তরাষ্ট্রের যেখানে 38 বছর আগে যে ফোবানা হয়েছিল, সেই ওয়াশিংটনে আবার ফোবানা হতে যাচ্ছে, খুব সাড়া পাচ্ছি। আমাদের এবারের টিকিট সেলিং এর পুরো টাকাটাই আমরা ডোনেট করব বন্যা দুর্গত এলাকায় সেই দুস্থ মানুষদের এবং যারা এফেক্টেড তাদের জন্য। ভার্জিনিয়ার স্টেট সিনেটর সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রথম দিনের অনুষ্ঠানে। এ সময় তারা সফল এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান আয়োজক সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসিকে। শুভেচ্ছা বক্তব্য দেন 38তম ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর। এছাড়াও প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। মূল মঞ্চে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিবেশনা এ সময় মুগ্ধ করে সবাইকে। সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল বিষয়ভিত্তিক বেশ কিছু সেমিনার। এছাড়াও সম্মেলনের মূল ভেন্যুর সাথেই আয়োজন করা হয়েছিল মেলার। সন্ধ্যায় মূল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, ওয়াশিংটন ডিসি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগামী মাসের মধ্যে চলমান অর্থ বছরের বাজেট রিভাইজ করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানান তিনি। এছাড়া বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা নাজুক থাকায় দ্রুত এগুলোর পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাজেটের সাথে কি কি করা যায় করে আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। আমি সেটা এইটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান শুরু করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক। রাজধানীর গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করেন ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। বলেন, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরিয়ার কঠোর প্রতিপালন এবং চর্চা নিশ্চিত করা হয়েছে। ইবিএল ইসলামী ব্যাংকিংকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে সবার সহায়তা কামনা করেন তিনি। প্রাথমিকভাবে সারা দেশে 20টি শাখায় ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের এই সেবা প্রদান করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারি চাকুরেদের সম্পদের হিসেব দেওয়ার প্রক্রিয়া 7 দিনের মধ্যে ঠিক করবে কমিটি, না দিলে ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বিএনপি, খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের তারেক রহমান। বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষত, তছনছ সংযোগ ব্যবস্থা পুনর্বাসনের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।